জামাত কি ইচ্ছাকৃতভাবে একটা বল বা একটা তাস মেরে দিল যে আমরা একজন বীর বিক্রম উপাধি পাওয়া এবং বিএনপির যে ফাউন্ডার জিয়াউর রহমান সাহেব, সেই জিয়াউর রহমান সাহেবের টোয়াইসই এবং উনি একজন মুক্তিযোদ্ধা, তাকে মাঠে থ্রো করে দিলেন। মাঠে থ্রো করে দেওয়ার মানে হচ্ছেই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির প্রতি কোনো কদর দেখা যায় কিনা ক্ষমতাসীন দলের পক্ষ থেকে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হবে আগামী 20শে আগস্ট। ওই দিন জাতীয় সংসদের অধিবেশন ডাকা হবে, কিন্তু সেখানে প্রধান নির্বাচন কমিশন ওই অধিবেশনে নির্বাচন পরিচালনা করবেন। এটা একটা স্বাভাবিক নিয়ম, স্বাভাবিক প্রক্রিয়া, নির্বাচন হবে। প্রশ্ন হচ্ছে যে নির্বাচনটা কেমন হবে এবং প্রার্থীর বিষয়টা কেমন হবে, এবং সরকারি দলের পক্ষ থেকে যারা আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় আছে তাদের প্রার্থী এখনও বলতে গেলে চূড়ান্ত হয়নি। তারপরেও মোটামুটি ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বিষয়টা নিশ্চিত হয়েছে। পক্ষান্তরে 11 দলীয় যে বিরোধী দল, 11 দলীয় জোট, তারা কিন্তু ইতিমধ্যে তাদের একজন প্রার্থীর নাম উপস্থাপন করে ফেলেছেন। তিনি হলেন কর্নেল অলি সাহেব। কর্নেল অলি সাহেব একজন মুক্তিযোদ্ধা এবং উনি বীর বিক্রম, উনি একজন আর্মি অফিসার এবং উনি জিয়াউর রহমান সাহেবের একজন ফলোয়ার্স বলা চলে, এবং তার চাকরিকালীন সময়ে তার টোয়াইসি ছিলেন। উনি সম্প্রতি জামাতে যোগ দিয়েছেন এবং জামাতের নেতৃত্বে জামাত এবং এনসিপির পক্ষ থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য। পাশাপাশি ফখরুল ইসলাম আলমগীর সাহেব একজন বলিষ্ঠ নেতা, বিএনপি ঘরানার, বিএনপির সুখে দুঃখে, বিশেষ করে 16 বছর যে নির্যাতন নিপীড়ন ছিল আওয়ামী লীগের, সেই অবস্থার মধ্য থেকেও তিনি আদর্শচ্যুত হননি এবং বিএনপির পক্ষে লড়াই তিনি করে গেছেন অব্যাহতভাবে। 2026-এর নির্বাচনের পর উনি যথারীতি স্থানীয় সরকারের দায়িত্ব নিয়েছেন। আমি যদি এইভাবে বিশ্লেষণ করতে যাই, দুইজন প্রার্থী এর আদি পরিচয় কর্নেল অলি সাহেব, উনিও কিন্তু বিএনপি ঘরানারই লোক, কিন্তু নির্বাচনের আগে উনি জামাতে যোগ দিয়েছেন। তো সেই হিসাবে যদি আমরা প্রার্থীর চিন্তা করি, কেন কর্নেল অলি সাহেব নিশ্চিত পরাজয় জেনেও প্রেসিডেন্টের পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতেছেন, এটা একটা বিষয়, এবং এটা আসলে কি বার্তা দিবে। আর যেহেতু 70 অনুচ্ছেদ, সংবিধানের 70 অনুচ্ছেদ এখনো চলমান এবং এটা এখনো এক্সিস্ট করতেছে, এখনো এটা আছে, সুতরাং দলের বিরুদ্ধে ভোট দেওয়ার কোনো সুযোগ নাই। এই কারণে যে দলের বিরুদ্ধে ভোট দিলে পরে তার সংসদের যে সদস্য পদ সেটা বাতিল হয়ে যাবে। ভোটাভুটিটা আমার কাছে মনে হয় মোটামুটি খুব গোপনীয় কোনো বিষয় নাই, প্রকাশ্যেই দিতে হবে। অর্থাৎ গোপন কক্ষে দিলেও কাকে ভোট দিল সেই বিষয়টা, কোন সদস্য দিলে, এগুলা ওখানে বোধহয় আইডেন্টিফাই করা যাবে। সেই বিবেচনায় যদি দেখা যায় তাহলে তো ফখরুল ইসলাম আলমগীর সাহেব কোনো সন্দেহ নাই যে ওনার বিজয় সুনিশ্চিত, যদি উনি চূড়ান্তভাবে মনোনয়ন পান। পাশাপাশি যদি আমি আরেকটা জিনিস দেখি যে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, যেহেতু আওয়ামী লীগ দীর্ঘ প্রায় 53 বছর যাবৎ মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে একেবারে বলিষ্ঠভাবে বলে আসছেন এবং চেতনার নামে কি করেছেন আমরা দেখেছি, বিশেষ করে গত 16 বছর কি করেছেন তো আমরা দেখেছি। এবং শেখ হাসিনা যখন চলে গেল ভারতে আশ্রয় নেওয়ার পর আমরা আবার দেখলাম সেই একই বয়ান, কিন্তু বর্তমান সরকার যারা ক্ষমতায় আছে তারাও কিন্তু প্রচণ্ড রকমের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি না কে, তারপরেও বলছি ওনারা দলীয়ভাবে এস্টাবলিশ করেন যে ওনারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে যদি দেখি, বিবেচনায় নিতে যাই, তাহলে তো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসাবে আমি মনে করি, আমার কথায় কিছু আসে যায় না, তবু আমি বলছি যে মেজর হাফিজ সাহেব, তাকে নিয়ে অনেক বিতর্ক আছে। উনি নাকি নানান ধরনের বিতর্ক করেছেন, দলের বিরুদ্ধে অনেক সময় স্ট্যান্ড নিয়েছেন, এই ধরনের কথাও আছে তার সম্পর্কে। কিন্তু প্রশ্ন হচ্ছে ব্যক্তি মেজর হাফিজ কে? উনি একজন আর্মি অফিসার ছিলেন, অর্থাৎ সেনা অফিসার হাফিজ। তারপর যদি আপনি আসেন, উনি একজন মুক্তিযোদ্ধা হাফিজ। তারপরে কি, উনি ছিলেন সাংসদ হাফিজ, উনি ছিলেন
ফুটবলার হাফিজ, উনি ছিলেন মন্ত্রী হাফিজ, উনি ছিলেন স্পিকার হাফিজ, বর্তমানে তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ। সেই বিবেচনায় যদি নেওয়া হয়, এবং যেহেতু 11 দলীয় জোটের পক্ষ থেকে একজন মুক্তিযোদ্ধাকে মনোনয়ন দেওয়া হয়েছে রাষ্ট্রপতি পদের জন্য, এবং মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি হিসাবে যে বয়ান গত 2 বছর যাবৎ আমরা এই সরকার বা এই রাজনৈতিক দল রেখে আসছেন বিএনপি, তো সেই হিসাবে তো মুক্তিযোদ্ধার প্রাধান্য পাওয়া উচিত ছিল, অর্থাৎ তাদের পক্ষ থেকে হাফিজউদ্দিন সাহেবকে নমিনেশন দেওয়াটা যুক্তিযুক্ত হইতো। এখন এটা দলীয় সিদ্ধান্ত, এটা নিয়ে আমার কোনো কথা নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে জামাত এই প্রার্থী কেন দিল? জামাত কি ইচ্ছাকৃতভাবে একটা বল বা একটা তাস মেরে দিল যে আমরা একজন বীর বিক্রম উপাধি পাওয়া এবং বিএনপির যে ফাউন্ডার জিয়াউর রহমান সাহেব, সেই জিয়াউর রহমান সাহেবের টুয়াইসই, এবং উনি একজন মুক্তিযোদ্ধা, তাকে মাঠে থ্রো করে দিলেন। মাঠে থ্রো করে দেওয়ার মানে হচ্ছেই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির প্রতি কোনো কদর দেখা যায় কিনা ক্ষমতাসীন দলের পক্ষ থেকে। উল্টো দিকে যদি আমি আসি, তাহলে তো দলের যারা আছেন তারা কি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসাবে বা একজন ব্যক্তি মুক্তিযোদ্ধা হিসাবে, বীর বিক্রম হিসাবে তারা কি আদৌ কর্নেল অলি সাহেবকে ভোট দিবেন, নাকি দলীয় সিদ্ধান্তে ভোট দিবেন, নাকি দলগতভাবে দলের প্রার্থীর সমর্থন করবেন? তাহলে যদি বিষয়টা এমন হয়, ফলাফল কি হবে? ফলাফল ধরে নিলাম যে ফখরুল ইসলাম আলমগীর সাহেবই পাশ করবেন, তাহলে দেখা যাবে যে মুক্তিযোদ্ধার প্রতি যে সম্মান তার চেয়েও দল বড় হয়ে যায়, দলের প্রাধান্য বেশি পায়। দলের প্রাধান্য বেশি পাওয়া না পাওয়ায় আমার কিছু আসে যায় না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে একজন বীর বিক্রম, যিনি বিএনপি ঘরানার দীর্ঘ লম্বা ইতিহাস, বিএনপির জন্ম লগ্ন থেকে তথা জিয়াউর রহমান সাহেবের যুদ্ধের ময়দান থেকে এ পর্যন্ত চলে আসা, মাত্র 2026-এর নির্বাচনের কিছুদিন আগে তিনি জামাতে যোগ দিয়েছেন। বাট মুক্তিযুদ্ধ তো সকলের, তো মুক্তিযোদ্ধা বীর বিক্রম সে যদি আজকে পরাজিত হয়, তাহলে এটা কি কোনো বার্তা দিবে জাতিকে যে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে যে যাই করুক না কেন, দলীয় স্বার্থের ঊর্ধ্বে কেউ উঠতে পারে না বা পারবে না? বিষয়গুলো এমন কিনা, প্লাস দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়া বা দলের লোকগুলো, দলের সাংসদরা আদৌ কি মুক্তিযোদ্ধারে ভোট দিতে পারবে? এই প্রশ্নগুলা এখন কিন্তু সামনে চলমান, এবং ফলাফলের পর দেখা যাবে যে ফলাফল তো আমরা মোটামুটি জানি যে ফখরুল ইসলাম আলমগীর সাহেবই হয়তো রাষ্ট্রপতি নির্বাচিত হবেন যদি উনি চূড়ান্তভাবে মনোনয়ন পান। তাহলে বিষয়টা কি এরকম হবে যে আসলে মুক্তিযুদ্ধের বিষয়গুলো কেন গুরুত্ব বহন করে না, এটা শুধু রাজনৈতিকভাবে রাজনৈতিক হাতিয়ার হিসেবেই ব্যবহার হয়, তেমন কিছুই কি হবে? তা না হলে তো কর্নেল অলিকে ডিফিট দেওয়ার জন্য বা মুক্তিযোদ্ধার ক্রাইটেরিয়াকে সমমানেন না, তার চেয়ে বরং অনেক বড় ক্রাইটেরিয়াওয়ালা হাফিজউদ্দিন সাহেবকে প্রেসিডেন্ট পদে জন্য মনোনয়ন করলে যুক্তিযুক্ত হইতো বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। তা না হলে হয়তো জামাত এই একটা কার্ড খেলে দিল, যেখান থেকে তারা বলতে পারবে যে মুক্তিযোদ্ধার প্রতি কারো কোনো সম্মান নাই, দলের সিদ্ধান্তই চূড়ান্ত, দলের স্বার্থটাই সবচেয়ে বড়। এটাই বোধহয় প্রমাণ হতে যাচ্ছে। 5ই আগস্ট 2026 এই তারিখে দিল্লিতে বসে শেখ হাসিনা যে প্রেস কনফারেন্স করেছেন, তার পার্শ্ব প্রতিক্রিয়া এখনো চলমান। প্রশ্ন করতে পারেন যে পার্শ্ব প্রতিক্রিয়াটা কি? বাংলাদেশে বসে কেউ কেউ বলছেন যে ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য দিলে সেটা বাংলাদেশের রোধ করার কোনো সুযোগ নাই। কারেক্ট, কারণ আমরা কিভাবে রোধ করব আরেক দেশে বসে যদি সে বলে? বাট যে দেশে বসে উনি বলছেন, সেই দেশে ইচ্ছা করলে তাকে এটা থেকে বিরত রাখতে পারত। এখন প্রশ্ন হচ্ছে, তাকে বিরত রাখলে লাভ কি, বিরত না রাখলে লাভ কি? এই বিষয়টা সেই রাষ্ট্রেরই দেখা উচিত। প্রত্যেকটা ঘটনা বিশ্লেষণ করা উচিত যে এটার সাইড এফেক্ট কি। আমার ব্যক্তিগত বিশ্লেষণ যেটা আমি দেখলাম, যে শেখ হাসিনার প্রেস কনফারেন্সের আগে, ইমিডিয়েট আগে আমরা দেখেছি যে নয়াদিল্লিতে সার্জিও গোর, যিনি ট্রাম্পের বন্ধু হিসেবে পরিচিত, পাশাপাশি সে মধ্য এবং দক্ষিণ এশিয়ার দায়িত্বে আমেরিকার পক্ষে, এবং এই একই ব্যক্তি দিল্লির রাষ্ট্রদূত।
তো শেখ হাসিনার প্রেস কনফারেন্স নিয়ে যখন কথাবার্তা চলছে এবং বাংলাদেশ যখন অস্বস্তি বোধ করতেছিল, ঠিক তখন কিন্তু সার্জিও গোরে ঢাকা আসছিল। ঢাকায় এসে দায়িত্বশীল ব্যক্তিদের সাথে দেখা করেছেন, পাশাপাশি বাংলাদেশের ভারতের যে হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, ওনার সাথেও সাক্ষাৎ করেছেন। ওনার সাথে সাক্ষাৎ করে কি কথা বলছেন সেটা আমাদের জানা নাই, কিন্তু আমরা পরবর্তীকালে যেটা অনুমান করতে পারছি বা বার্তা পেয়েছি সেটা হলো এই, যে শেখ হাসিনা দিল্লিতে বসে যাতে এই উস্কানিমূলক কথা কিংবা রাজনৈতিক বক্তব্য না রাখে, এবং এতে এই দুই দেশের মধ্যে একটা উত্তপ্ত পরিস্থিতি হতে পারে, সেজন্য তাকে নিষেধ করা হয়েছে বলে আমরা জানলাম। সার্জিও গোরের সাথে দেখা হওয়ার পর দীনেশ ত্রিবেদী, মানে ভারতের যে হাইকমিশনার বাংলাদেশে আছেন, তাকে কিন্তু দিল্লি সরকার ডেকে নিয়েছিল। ডেকে নেওয়ার পর সেখানে সব কিছু নিশ্চয়ই অবগত হয়েছেন। হওয়ার পর যেটা আমরা পরবর্তীকালে দেখলাম যে না, অত্যন্ত জোরালোভাবে সেই প্রেস কনফারেন্স হয়েছে। এটার মানে হচ্ছে নো কেয়ারিং অ্যাটিটিউড, কিন্তু নো কেয়ারিং অ্যাটিটিউড থাকতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে এটা তো লং রানে দুটো প্রতিবেশী দেশ, একে অপরের সাথে স্বার্থ সংশ্লিষ্ট, সুতরাং বোঝা উচিত যে এই বক্তব্যটা না দিলে ভালো হইতো কিনা। তারপরে উনি যখন দিল্লি থেকে চলে আসলেন দীনেশ ত্রিবেদী, যথারীতি 5 তারিখ আসলো, কিন্তু শেখ হাসিনা তার প্রেস কনফারেন্স থেকে বিরত থাকলেন না। এই যে বিরত থাকলেন না, তো বাংলাদেশ সরকারের নৈতিক দায়িত্ব, ওখানে বসে যে সমস্ত উস্কানিমূলক কথাবার্তা বলেছেন, বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা প্রেস রিলিজ দিয়েছে, এবং সেই প্রেস রিলিজ একটা ভয়াবহ প্রেস রিলিজ, মানে খুব কঠিন ভাষায় অনেক কথাবার্তা বলেছেন, এবং সেই প্রেস রিলিজের ভিতরে শেখ হাসিনাকে সুস্পষ্টভাবে গণহত্যা করেছেন, খুনি এবং একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি, এই কথাগুলো উল্লেখ করা হয়েছে, এবং তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে। এটা প্রতিবেশী রাষ্ট্রের উচিত হয়নি। আর এক জায়গায় বলা হয়েছে যে এরকম একজন খুনি এবং দণ্ডপ্রাপ্ত আসামিকে ওখানে আশ্রয় দেওয়ার মানে হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি থাম প্রদর্শন করা। আরও অনেক কঠিন কঠিন শব্দ ব্যবহার করেছেন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় তার প্রেস রিলিজে। বিষয় হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই পরিস্থিতিটা এত কঠিন শব্দ প্রয়োগ করছে, এটা বাংলাদেশের ইতিহাসে বিগত 55 বছরে কোনো ডিপ্লোমেট বা কোনো প্রেস রিলিজ আরেকটা দেশের বিরুদ্ধে এত কঠিন শব্দ প্রয়োগ করে এই প্রথম একটা ঘটনা দেখলাম। এখন প্রশ্ন হচ্ছে যে এই প্রেস রিলিজ দিল আমাদের সরকার গত 6 তারিখে, যেটা 7 তারিখে পাবলিশড হয়েছে পত্রিকায়। এর পরই ভারতের দিল্লিতে যে সম্মেলনটা শেখ হাসিনা করলো, সেই সম্মেলনটায় যে ভারত সরকারের কোনো সমর্থন নেই, এই মর্মে মন্তব্য বা বক্তব্য দিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এই জয়সওয়াল সাহেব যে বক্তব্যটা দিচ্ছেন যে দিল্লিতে যে প্রেস কনফারেন্স করছে সেখানে ভারত সরকারের কোনো সমর্থন নেই। অফকোর্স সমর্থন নেই, আমি মেনে নিলাম, কিন্তু আপনার মানে একটা ভারতবর্ষে বা ভারতে বসে কোনো দেশে বসে যদি আর এক দেশের খুনি, হত্যাকারী কিংবা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিটা বলে, সেই সরকার সমর্থন না থাকুক, তাকে বিরত রাখতে পারত। এবং বিরত রাখাটাই ছিল যৌক্তিক এই কারণে যে শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো মানে মাথা উঁচু করে দাঁড়ানোর স্কোপ কবে হবে আমরা ঠিক জানি না। কিন্তু এই শেখ হাসিনাকে এটা বলতে যাওয়ায় দুইটা প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কটা কি হলো, সেটার মূল্য বেশি নাকি একটা রাষ্ট্রের, আমাদের দেশের একটা ব্যক্তির সাথে সম্পর্কটা খুব গুরুত্বপূর্ণ? তো এই সব কিছু যদি আমরা মিলাই, তাহলে আমরা দেখব যে দিল্লিতে বসে শেখ হাসিনার যে ভার্সন, সেই ভার্সনটা ভারত সরকার অ্যালাউ করলো, এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী জোরালো এবং তীব্র প্রতিবাদ করায়, এবং করার পর যখন ভারত সরকার বলল যে আমাদের এতে কোনো সমর্থন নেই, এটা কিন্তু একটু ব্যাকফুটে চলে যাওয়া। তো এই যে আজকে শেখ হাসিনার প্রেস কনফারেন্স করতে দেওয়ার সুবাদে ভারতকে যে অবস্থানটা নিতে হলো, এটা তো ডিপ্লোম্যাটিক্যাল ব্যর্থতা বলা চলে।
কিন্তু শুরুতে যদি তাকে করতে না দিত তাহলে কিন্তু বাংলাদেশের সাথে ভারত সরকারের, বর্তমান সরকারের সাথে সম্পর্কের দ্বারটা উন্মোচন হইতো এবং আরও বেশি স্মুথ হওয়ার দিকে যেত বলে আমি মনে করি। সুতরাং এইটা শুধু যে আমার দেশের চিন্তা তা নয়, প্রতিবেশী দেশেরও ভাবতে হবে যে দুই দেশের মধ্যে সম্পর্কটাকে স্মুথ করার জন্য এবং শান্তিপূর্ণ সহাবস্থানকে টিকিয়ে রাখার জন্য শুধুই কিন্তু বাংলাদেশের ভূমিকা নয়। বাংলাদেশ থেকে এত বড় গণহত্যা করে যাওয়ার পর, এত গুম, হত্যা, রাহাজানি করে যাওয়ার পর, দুর্নীতি করে যাওয়ার পর তাকে এভাবে শেল্টার দিলে পরে ন্যাচারালি যত কথাই বলি না কেন সম্পর্কের উন্নয়ন করা খুবই কঠিন। এবং একটা জিনিস সুস্পষ্ট যে শেখ হাসিনার পিছনে যে শক্তি কাজ করে, একইভাবে বাংলাদেশেও পররাষ্ট্র মন্ত্রণালয় বা বাংলাদেশের পিছনে নিশ্চয়ই কোনো শক্তি কাজ করে, যে কারণে একটা লড়াই হচ্ছে। আমরা সেই লড়াইয়ের অবসান চাই এবং আমরা চাই যে দুইটা দেশের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান ইস্টাবলিশ করার জন্যে যদি শেখ হাসিনাকে তার বক্তব্য থেকে বিরত রাখতে হয়, ভবিষ্যতে ভারত সরকার